ওয়েলকাম টু এমএম ইনস্টিটিউশন। আমি চলে এসেছি আপনাদের ফার্স্ট ইয়ারের ফার্স্ট পেপার নিয়ে। ফার্স্ট ইয়ারের ফার্স্ট পেপারে আপনাদের যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসটি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তো সেখানে রয়েছে আপনাদের 4টি মডিউল। 4টি মডিউলে কী কী রয়েছে, কী কী বিভাগ রয়েছে, তার মধ্যে কী কী থাকবে সেগুলি আজকে আলোচনা করব এবং আপনাদের পরীক্ষায় কটি বিভাগ থাকবে এবং সেখান থেকে কটি প্রশ্ন থাকবে সেই সম্পর্কেও আলোচনা করব। তো প্রথমে চলে যাব মডিউল 1। মডিউল 1-এ রয়েছে সাহিত্যের ইতিহাসের যুগ বিভাগ, অর্থাৎ সেখানে থাকবে 3টি যুগ: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। এবং এখানে আলাদাভাবে দিয়েই দিয়েছে প্রাচীন যুগ সম্পর্কে সাহিত্যের ইতিহাসের যুগ বিভাগ। 3টি যুগ সেখানে আছেই। বাংলা সাহিত্যের যুগ বিভাগ, আদি পর্বের গতি প্রকৃতি এবং নিদর্শন সমূহ এবং চর্যাপদ, এই 3টি একক থাকছে আপনাদের। তো সেখানে আপনাদের বাংলা সাহিত্যের যুগ বিভাগ অর্থাৎ আদি যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ, এই 3টি যুগ আপনাদের পড়তে হবে। সেখানে আদি যুগের সাহিত্যিক নিদর্শন কি, মধ্যযুগের সাহিত্যিক নিদর্শন কি এবং আধুনিক যুগের সাহিত্যিক নিদর্শনগুলি কি কি সেগুলো সম্পর্কে আপনাদের পড়তে হবে। এরপরে চর্যাপদ। চর্যাপদ যদি আপনারা পড়েন সেখানে থাকবে চর্যাপদ পুঁথিটি কে আবিষ্কার করেছিলেন, চর্যাপদের আবিষ্কার অর্থাৎ চর্যাপদ কোথা থেকে আবিষ্কৃত হয়েছিল, চর্যাপদ যিনি লিখেছিলেন তার সম্পর্কে আপনাদের পড়তে হবে। এবং আদি পর্বের যে গতি প্রকৃতি, এর মধ্যে থাকছে বাংলা এবং বাঙালির পরিচয় এবং সাহিত্যিক নিদর্শন তো থাকছেই, আগে বলেছি। এই ছিল আপনাদের মডিউল 1। এরপরে চলে যাব মডিউল 2-তে। মডিউল 2-তে রয়েছে আদি মধ্যযুগ। এই আদি মধ্যযুগের একক রয়েছে 5টি। সেখানে রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন, তারপরে রয়েছে অনুবাদ সাহিত্য, মহাভারত, ভাগবত, রামায়ণ, এবং পরবর্তী রয়েছে বৈষ্ণব পদাবলী এবং তার সাথে তাদের কবিগুলি, যেমন বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস। আমরা দেখে নেব একক 4 অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তনে আপনাদের কি পড়তে হবে? শ্রীকৃষ্ণ কীর্তনে আপনাদের পড়তে হবে শ্রীকৃষ্ণ কীর্তন কে আবিষ্কার করেছিলেন, শ্রীকৃষ্ণ কীর্তনের কাব্যের ধরন, শ্রীকৃষ্ণ কীর্তনে যে সমস্ত চরিত্রগুলি রয়েছে সেগুলি কি কি, অর্থাৎ সেখানে কৃষ্ণ চরিত্র থাকবে, রাধা চরিত্র থাকবে, বড়াই চরিত্র থাকবে, এই সমস্ত চরিত্রগুলি আপনাদের পড়তে হবে। পরবর্তী চলে যাব অনুবাদ সাহিত্যে। অনুবাদ সাহিত্যে কি থাকছে? রামায়ণ, মহাভারত। রামায়ণের অনুবাদক কে ছিলেন, যেটি অনুবাদ করা হয়েছিল অর্থাৎ মূল রামায়ণ থেকে অর্থাৎ বাল্মীকির রামায়ণ থেকে যেটি অনুবাদ করা হয়েছিল সেই রামায়ণের পার্থক্য কোথায় সেটি আপনাদের পড়তে হবে। মহাভারতের ক্ষেত্রেও তাই, মহাভারত কে অনুবাদ করেছিলেন এবং রামায়ণের বাঙালিয়ান আপনাদের পড়তে হতে পারে। পরবর্তী রয়েছে বৈষ্ণব পদাবলী। এখানে বৈষ্ণব পদাবলীর বিভিন্ন কবি রয়েছে, বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস। এখানে বিদ্যাপতি রচিত বিভিন্ন গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থগুলি সম্পর্কে আপনাদের জানতে হবে তিনি কি কি গ্রন্থ রচনা করেছিলেন, চণ্ডীদাস কি লিখেছিলেন, জ্ঞানদাস কি লিখেছিলেন, গোবিন্দ দাস বৈষ্ণব পদাবলী সম্পর্কে কি লিখেছিলেন, তাদের রচিত গ্রন্থগুলি কি কি, তাদের কবি কৃতিত্ব, এই সমস্ত আপনাদের পড়তে হবে। পরবর্তী চলে যাবো মডিউল 3-তে। মডিউল 3-তে রয়েছে অন্ত মধ্যযুগ 1, অর্থাৎ মডিউল 4-এই আমরা দেখতে পাবো অন্ত মধ্যযুগ 2, অর্থাৎ দুটি ভাগ করে দিয়েছে। এখানে মডিউল 3-এ দিয়েছে অন্ত মধ্যযুগের প্রথম পর্ব এবং মডিউল 4-এ দিয়েছে অন্ত মধ্যযুগের দ্বিতীয় পর্ব। অন্ত মধ্যযুগের 1 নম্বর পর্ব কি রয়েছে? 1 নম্বর পর্বে রয়েছে চৈতন্য চরিত সাহিত্যগুলি। চৈতন্য চরিত সাহিত্যগুলি কি কি? চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল, এইগুলি। তো চৈতন্য ভাগবত কে লিখেছিলেন? বৃন্দাবন দাস। তো আপনাদের বৃন্দাবন দাস সম্পর্কে জানতে হবে। বৃন্দাবন দাসের লেখা যে গ্রন্থটি, এটি ঘুরিয়েও দিতে পারে বৃন্দাবন দাসের লেখা গ্রন্থটি কি, অর্থাৎ বৃন্দাবন দাসের লেখা গ্রন্থটি হচ্ছে চৈতন্য ভাগবত। সেটি সম্পর্কে আপনাদের জানতে হবে, তার কবির কৃতিত্ব কিরকম সেটি জানতে হবে। তারপরে রয়েছে চৈতন্য চরিতামৃত। চৈতন্য চরিতামৃত কে রচনা করেছিলেন? কৃষ্ণদাস কবিরাজ। তার সম্পর্কে জানতে হবে, তিনি কেন এটি রচনা করেছিলেন, তার পেছনে কারণ কি। এরপরে চলে যাবো মঙ্গল কাব্যের উদ্ভব এবং বিকাশ, অর্থাৎ মঙ্গল কাব্যের উদ্ভব কিভাবে হয়েছিল, সেটি ক্রমাগত বিবর্তন কিভাবে হয়েছে এবং তার বিকাশ কিভাবে ঘটেছে সেটি জানতে হবে। এরপরে মঙ্গল কাব্যগুলি কি কি, মঙ্গল কাব্যগুলি এখানে কি কি রয়েছে আপনাদের সিলেবাসে রয়েছে মনসা মঙ্গল, ধর্মমঙ্গল, চণ্ডীমঙ্গল আর অন্নদা মঙ্গল। এই মঙ্গল কাব্যগুলি আপনাদের পড়তে হবে। এর সাথে পড়তে হবে যে সমস্ত মঙ্গল কাব্যগুলি, এখানে তো মঙ্গল কাব্যের উদ্ভব এবং বিকাশ সম্পর্কেই আপনাদের পড়তে হবেই, তার সাথে পড়তে হবে মনসা মঙ্গল কাব্যের উদ্ভব কিভাবে হয়েছে বা তার প্রেক্ষাপট কি, ধর্মমঙ্গল কাব্যের উদ্ভব এবং তার প্রেক্ষাপট, অন্নদা মঙ্গলের প্রেক্ষাপট এবং চণ্ডীমঙ্গলের প্রেক্ষাপট। তার সাথেই পড়তে হবে আপনাদের মনসা মঙ্গলের কবি কে ছিলেন, তার কবিকৃতির পরিচয় দিন, ধর্মমঙ্গলের কবি কে ছিলেন, তার কাব্যকৃতির পরিচয় দিন। তারপরেই রয়েছে চণ্ডীমঙ্গল, অর্থাৎ চণ্ডীমঙ্গল কে লিখেছেন, চণ্ডীমঙ্গলের কয়েকজন কবির নাম বলুন।
চণ্ডীমঙ্গলের কাহিনীটি বর্ণনা করুন। চণ্ডীমঙ্গল যিনি লিখেছেন সেই একটি কবির পরিচয় দিয়ে তার কবি এবং তার কৃতিত্ব সম্পর্কে লিখুন। এবং অন্নদামঙ্গলের কবিকে ভারতচন্দ্র আমরা সবাই জানি, তো তার কবিকৃতির পরিচয় দিন। তো এই মঙ্গল কাব্যগুলি আপনাদের পড়তে হবে, মনসামঙ্গল, ধর্মমঙ্গল, চণ্ডীমঙ্গল, অন্নদামঙ্গল। এবং এগুলি উদ্ভব কিভাবে হয়েছিল সেগুলিও পড়তে হবে, উদ্ভব এবং তার ইতিহাস। পরে চলে যাব অন্তমধ্যযুগ 2, অর্থাৎ অন্তমধ্যযুগের দ্বিতীয় পর্ব, মডিউল 4-এ দিয়েছে। সেখানে কি কি রয়েছে? সেখানে রয়েছে প্রণয় উপাখ্যান। প্রণয় উপাখ্যানে কি রয়েছে? কার প্রণয় উপাখ্যান কারা লিখেছিলেন? শাহ মোহাম্মদ সাগির। দৌলত কাজী লিখেছিলেন। সৈয়দ আলাওল লিখেছেন। সৈয়দ আলাওলের কি রয়েছে? পদ্মাবতী। তো এখানে বলতে পারে মোহাম্মদ শগিরের কাব্যের যে কাহিনী সেটি বর্ণনা করুন, এবং শাহ মোহাম্মদ শগিরের যে প্রণয় কাব্য রয়েছে সেটির বৈশিষ্ট্য কি সেটি আপনাদের পড়তে হবে। দৌলত গাজীর কৃতিত্ব লিখুন। দৌলত গাজী কেন স্মরণীয় হয়ে আছেন? এখানে দেখতে পাচ্ছি আলাওল, অর্থাৎ আলাওলের বিচিত্র জীবন, তার যে বিচিত্র জীবন ছিল সেই জীবন সম্পর্কে আপনাদের জানতে হবে। এরপরে দেখতে পাবো এই যে শাক্ত পদাবলীর কবি রামপ্রসাদ সেনের যে অবদান, শাক্ত পদাবলী লেখার পেছনে তার যে অবদান সেটি লিখতে হতে পারে, সেটি আপনাদের পড়তে হবে। শাক্ত পদাবলীর আরেকজন কবি রয়েছেন কমলাকান্ত ভট্টাচার্য। কমলাকান্ত ভট্টাচার্য যে লিখেছিলেন শাক্ত পদাবলী, সেই শাক্ত পদাবলী তিনি একজন সফল কবি, এটি আপনাদের পড়তে হবে। এরপরেই থাকছে বাউল গান। এখানে বাউল গান অর্থাৎ বাউল গানের প্রেক্ষাপট, বাউল গানের ইতিহাস সেটি সম্পর্কে আপনাদের জানতে হবে। বাউল গানের একজন বিখ্যাত সাধকের নাম লিখুন এবং তার জীবনী সম্পর্কে লিখুন। এরকম পরীক্ষায় প্রশ্ন দিতেই পারে, তাই আপনাদের লালন ফকির বা লালন সাঁই যাই বলুন না কেন সেই সম্পর্কে জানতে হবে, বাউল গান সম্পর্কে জানতে হবে, তার ইতিহাস কি, হাসান রাজা কে ছিলেন, দুদ্দুসা কে ছিলেন, তাদের রচিত গ্রন্থ বা তাদের রচিত যদি কোনো গান থাকে সেগুলি সম্পর্কে আপনাদের জানতে হবে। এরপরে এখানে যে দেখলাম শাক্ত পদাবলীর মধ্যে থাকে কমলাকান্ত ভট্টাচার্য। যদি দেখি আমরা, কমলাকান্ত ভট্টাচার্যের বিভিন্ন পর্যায় থাকে, আগমনী পর্যায়, বিজয়া পর্যায়, এই সমস্ত পর্যায়ের যে গানগুলি সেই গানগুলি সম্পর্কে আপনাদের জানতে হবে। এখানে বাউল সঙ্গীতের ভূমিকা আপনাদের পড়তে হতে পারে, এবং দুদ্দুসায়ের হিন্দু মুসলিম অনৈক্য থাকে। আপনাদের দুদ্দুসা পড়ার মধ্যে থাকে হিন্দু মুসলমানের যে ঐক্য বা অনৈক্য কেন ছিল সেগুলি আপনাদের জানতে হবে বা পড়তে হবে। বলতে পারে যে হাসন রাজার সাথে রবীন্দ্রনাথের যে একটি আকর্ষিত দিক ছিল, অর্থাৎ হাসন রাজার দর্শনের একটি দিক রবীন্দ্রনাথকে খুবই আকর্ষিত করেছিল, সেটি সম্পর্কে আপনাদের লিখতে হতে পারে। তো এরকম ধরনের প্রশ্ন পরীক্ষায় পড়ে। তো এই প্রশ্নগুলি যাতে আপনারা ঠিকঠাকভাবে লিখতে পারেন তার জন্য আপনাদের সিলেবাসটি জানা প্রয়োজন, এবং সিলেবাসের ভেতরে ঢুকে আপনাদের ঠিকঠাকভাবে পড়াশোনা করলেই আপনারা পরীক্ষায় ঠিকঠাকভাবে উত্তর লিখতে পারবেন। এবং প্রত্যেকটি টপিক ধরে যদি আপনারা পড়েন, প্রত্যেকটি একক যদি শাক্ত পদাবলী পড়েন সেখানে কি কি রয়েছে যদি সম্পূর্ণ ব্যাখ্যাটি পরপর পড়ে যান, তাহলে আপনারা শাক্ত পদাবলী সম্পর্কে যাই পড়ুক না কেন পরীক্ষায় লিখতে পারবেন। তো শাক্ত পদাবলীর বা কমলাকান্ত ভট্টাচার্য, রামপ্রসাদ সেন, তো এখান থেকে যাই প্রশ্ন দিক আপনারা লিখতে পারবেন, কেননা আপনারা সিলেবাসটি জানেন। যদি সিলেবাসটি না জেনে আপনারা নোটস মুখস্থ করে চলে গেলেন, তো সেখানে আপনাদের সমস্যা হতে পারে। তাই সিলেবাসটি সম্পর্কে আপনাদের বিস্তারিত এখানে আলোচনা করা হয়েছে। অবশ্যই সিলেবাসটি দেখবেন, এবং আমাদের সেন্টার থেকে কেউ যদি নোটস নিতে ইচ্ছুক হন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সেখানে টপিক অনুযায়ী পর করে আপনাদের নোটস দেয়া হবে। এবং এখানে আবার বলছি, পরবর্তী যে পেপারগুলি রয়েছে 2, 3, 4 বা আদার সেকেন্ড ইয়ার, সব পেপারগুলি সম্পর্কে সিলেবাস এবং তার বিস্তারিত আলোচনা করা হবে। সেটি জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই ফলো করবেন, এবং কোনো রকম স্যাম্পল পেপার যদি কালেক্ট করতে চান আমাদের ওয়েবসাইটটি ফলো করবেন, এবং আমাদের নোটস দেওয়া চলছে। অবশ্যই নোটস নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তবে আবার বলছি, নোটস পড়লেই কিন্তু হবে না, বা মুখস্থ করে গিয়ে আপনারা কমন কিছু হয়তো পেতেও পারেন, নাও পারেন। আমাদের সেন্টার হোক বা অন্য কোনো সেন্টারের নোটস যদি আপনারা পড়ে গিয়ে লিখছেন, সেখানে আপনাদের কমন প্রশ্ন হয়তো আসতেও পারে, নাও পারে। আমরা যে প্রশ্নপত্র তৈরি করেছি 5 ইয়ার্স প্রশ্ন অনুযায়ী তৈরি করেছি, বা আমাদের নোটস পরপর আপনাদের টপিক অনুযায়ী সাজানো রয়েছে, কোনটি ইম্পর্টেন্ট আসতে পারে সেই অনুযায়ী শিডিউল করে সাজানো রয়েছে। তো তাই এখানে সিলেবাসটি বিস্তারিত আলোচনা করেছি। সিলেবাসটি যদি বুঝতে কারোর অসুবিধা থেকে থাকে
অবশ্যই বলতে পারেন এবং পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী যে পেপারগুলি রয়েছে 2, 3, 4 ফার্স্ট ইয়ারের পেপারগুলি কভার করব। তো 1, 2, 3, 4 বা আদার সেকেন্ড ইয়ারের পেপার, সেই সমস্ত পেপারগুলির সিলেবাস বিস্তারিতভাবে আমরা পরবর্তীকালে ব্যাখ্যা করব। সেটি জানার জন্য, অর্থাৎ সিলেবাস সম্পর্কে আপনারা যদি জানতে কেউ ইচ্ছুক থাকেন, আমাদের চ্যানেলটি ফলো করবেন এবং কোনো রকম কোনো প্রশ্ন থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।